কলিং বেল বাজার শব্দে গিয়ে দরজা খুলে দেখি আমার স্বামী ইফতি একটা মেয়ের হাত খুব শক্ত করে ধরে দরজায় দাঁড়িয়ে আছে। যা দেখে বুকটা ধক করে উঠল। আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, কে এই মেয়ে ইফতি? আমার বউ। মুখ গম্ভীর করে বলে ইফতি। মানে কি ইফতি? রুষা, সব জানো তুমি? দাঁতে দাঁত চেপে বলে ইফতি। সব জানি মানে? এই মেয়েকে আমার প্রথম স্ত্রী রুহিও। এবার বুঝেছ? চেঁচিয়ে বলে ইফতি। কথাটা শোনা মাত্র আমার শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। বুকে তীব্র ব্যথা অনুভব করি। কাঁপা কাঁপা পায়ে পিছাচ্ছি দেয়ালে ঠেস দিয়ে। এমন মনে হচ্ছে আমি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। ইফতি এগিয়ে এলো মেয়েটার সরি আমার সতীন রুহিরের হাত ছাড়িয়ে আমাকে ধরতে, বাট আমি হাত দিয়ে বাধা দিলাম ইফতিকে আমাকে ধরতে। আমি শুধু ফোপাচ্ছি, কান্না আসছে না, অতিরিক্ত শখ পেয়ে। ইফতি আমাকে আর ধরল না। আমি সোফায় ধপ করে বসে পড়ি। ইফতি দরজা গিয়ে মেয়েটাকে ভেতরে আসতে বলে। মেয়েটা মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়ে যেন নতুন বউকেও তাকে বরণ করলে ভেতরে আসবে। ইফতি ওকে ভেতরে এনে রুমে নিয়ে গেল, আমাদের রুমের পাশের রুমে। যা দেখে আমার বুক ছিঁড়ে যাচ্ছে। এবার আমি ফুপিয়ে কেঁদে দিলাম, কিন্তু ইফতি বাইরে আসার আগে আমি দৌড়ে আমার রুমে চলে গেলাম। রুমে এসে হাও মাও করে কাঁদতে লাগলাম। এদিকে ইফতি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, রুহি যাও, ফ্রেশ হয়ে নাও। মেয়েটা কষ্টে পাচ্ছে, তোমার ওর কাছে যাওয়া উচিত। রুহি করুণ স্বরে বলে ওঠে, যাচ্ছি। রাতে আর আসবো না, রুষাকে সামলাতে হবে যেভাবেই হোক। তুমি সাবধানে থেকো আর ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। এক নাগারে কথাগুলো বলে ইফতি উঠে চলে যায়। রুহিকে কিছু বলতে না দিয়ে ইফতি যাওয়ার পানে রুহি তাকিয়ে থেকে চোখের জল ফেলে। আজ ইফতির সন্দেহের জন্য দুটি মেয়ের জীবন নষ্ট। দুটি মেয়েকে তার স্বামীর ভালোবাসার ভাগ দিতে হবে না চাওয়া সত্ত্বেও। কিন্তু কিছুই করার নেই। এইটাই যে নিয়তি, এইটাই জীবন। কার জীবনে কি হয় কেউ জানে না। দীর্ঘশ্বাস ফেলে রুহি। ইফতি কখন থেকে রুষাকে ডাকছে, দরজা লক করছে বারবার, কিন্তু রুষা শুধু কেঁদেই যাচ্ছে, দরজা খুলছে না। রুষা, দরজা খুলে দাও, না হলে খুব খারাপ হয়ে যাবে বলছি, চেঁচিয়ে উঠে ইফতি। রুষা ভয়ে কেঁপে ওঠে ইফতির চিৎকারে। কাঁপা কাঁপা পায়ে উঠে এসে দরজা খুলে রুষা। ভয়ানক জোরে কেঁদে উঠে রুষা ইফতিকে দেখে। ইফতি দ্রুত এগিয়ে এসে রুষাকে জড়িয়ে ধরে। রুষা ইফতির বুকে ঢলে পড়ে কাঁদতে থাকে। ইফতি আটকায় না রুষাকে। কোলে তুলে বিছানায় বসিয়ে রুষার সামনে বসে ইফতি। রুষা ইফতির হাত শক্ত করে ধরে বাচ্চাদের মতো বলে ওঠে, ইফতি, ওই মেয়েটা কাজের মেয়ে, তাই না? ওকে দেখে তোমার বউ মনে হয় না। মেয়েটার শরীরে মারের দাগ, রাস্তা থেকে তুলে এনেছো না? আমার সাথে মজা করছো তুমি না? রুষার কথাগুলো এতক্ষণ দাঁতে দাঁত চেপে শুনছিল ইফতি। রুষার কথা শেষ না হতে কষিয়ে চর বসিয়ে দিল ইফতি। রুষা গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে যায়। ইফতি তার উপর হাত তুলেছে, বিশ্বাস হচ্ছে না রুষার। কোনো দিকে পরোয়া না করে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠে ইফতি। সাহস কী করে হলো রুহিকে কাজের মেয়ে বলার, রাস্তার মেয়ে বলার? ও আমার বউ, শুনেছিস? বউ, আমার প্রথম বউ আর প্রথম ভালোবাসা। ও আমার, তুই জানিস সেটা ভালো করি। আর একদিন রুহিকে নিয়ে আজে বাজে কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব বাড়ি থেকে। মাইন্ড ইট। বলেই ইফতি গটগট করে রুম থেকে বেরিয়ে যায়। রুষা আর একটুও কাঁদে না, চুপচাপ শুয়ে পড়ে। অতিরিক্ত কষ্টে মানুষ কাঁদতে ভুলে যায়, আর রুষা সে অতিরিক্ত কষ্ট পেয়েছে ইফতির থেকে, তাই রুষা কাঁদতে ভুলে গেছে। ইফতি রুম থেকে বেরিয়ে রুহির কাছে যায়। এখন একমাত্র রুহি শাস্তি দিতে পারবে তাকে, আর কেউ না। ইফতি রুমে ঢুকে দেখে রুহি বেডে বসে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। ইফতি এগিয়ে গিয়ে রুহিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সরি রুহি, আজ আমার জন্য তোমার এই অবস্থা। আমাকে ক্ষমা করে দিও প্লিজ, গম্ভীর কণ্ঠে বলে ইফতি। আপনি কেন চেঁচামেচি করলেন? কাঁদতে কাঁদতে বলে রুহি। ঘুমাও, আজ আমি তোমার বুকে মাথা রেখে তৃপ্তির ঘুম ঘুমাবো। আরও শক্ত করে জড়িয়ে ধরে ইফতি রুহির চুলে হাত বুলিয়ে দেয়। আমিও, রুহি বলে ওঠে। ইফতি মুচকি হাসে। ইফতি রুহি আজ তৃপ্তির ঘুম ঘুমালেও রুষার চোখে দূর দূর কোনো ঘুম নেই। কীভাবে থাকবে? যে মেয়ের জন্য তার স্বামী বড় সতীন এনে দিয়েছে, সে মেয়ের কি আর ঘুম আসে? রুষা এক দৃষ্টিতে ফ্যানের দিকে তাকিয়ে আছে। চোখ দুটি অসম্ভব ফুলে আছে, তাও চোখের পাতি পড়ছে না রুষার। রুষা ভাবছে, আচ্ছা, এত ভালোবাসার ফল কি ইফতি এভাবে দিল আমাকে? আমার ভুল কী ছিল? আচ্ছা, ইফতি এখন কই? ওই মেয়ের কাছে?
আমি এসব কিভাবে মেনে নেব? আজ প্রথম তুমি আমায় মারলে, তাও ওই মেয়ের জন্য। না, আমি এসব মেনে নেব না। রুষা ফুপাতে ফুপাতে উঠে খুঁজে ব্লেড হাতে নেয়। ব্লেডটা হাতে চালাতে গিয়েও পারি না। কি করছি আমি এসব ভাবতেই ব্লেড ফেলে শুয়ে পড়ি। ডিসিশন নেই, কাল চলে যাব বাবার কাছে। আমি কিছুতেই থাকতে পারবো না এইভাবে। রুষা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ইফতি এক দৃষ্টে তাকিয়ে আছে রুহির দিকে। সারা মুখে রুহির মারের দাগ। ইফতি মনে মনে বলতে থাকে, কি করব আমি এখন? রুহিকে এখানে রাখা মানে রুষার মৃত্যু যন্ত্রণা দেওয়া, যা আমি কোনোদিন পারবো না। আর রুহিকে আমি কি করব? কেন রুহি, তুমি ডিভোর্স পেপারে সাইন করনি? আমায় এই দোটানায় কেন ফেললে? তুমি কি আমার সাথে থাকতে চাও? কিন্তু তা কি সম্ভব? রুষা মানবে? আমার উপর রুষার অধিকার অবশ্যই বেশি। না, আমার রুষাকে মারা ঠিক হয়নি। না, রুহির সাথে এখানে থাকা ঠিক হচ্ছে। বলতে বলতে ইফতি রুহিকে ছেড়ে উঠে পড়ে। রুহি গভীর ঘুমে মগ্ন। ইফতি রুহির দিকে তাকিয়ে বলে, আই এম সরি রুহি। কিন্তু ইফতি দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। ইফতির মাথা ফেটে যাচ্ছে। তার যেমন ঘোর কেটেছে। ইফতি রাগের মাথায় রুষাকে ওই সময় কী বলেছে ভাবতে। দুহাতে মাথা চেপে ধরে কেঁদে দেয় ইফতি। এত গম্ভীর মানুষ ইফতি আজ নিজের চোখের পানি দেখে অবাক হচ্ছে নিজেই। সেও কাঁদতে পারে। আমি সত্যিই ক্ষমার যোগ্য নিরুষা। তুমি ঠিক বলতে হুঁ হুঁ করে কাঁদছে ইফতি। ইফতি সোফায় ঘুমিয়ে পড়ে রুষার কাছে যাওয়ার মুখ পায় না। সকাল 7টা, রুষা তৈরি হচ্ছে বাড়ি যাবে বলে। রুহি ইফতি এখনও ঘুমে। ইফতির ঘুম ভাঙলেই নিজেকে সোফায় দেখে অবাক হয়। তাও অভ্যাস মতো ডাইনিংয়ে যায় কফির জন্য। রুষা সব সময় ডাইনিংয়ে ইফতির জন্য কফি করে রেখে ব্রেকফাস্ট বানায় কিচেনে। কিন্তু আজ ডাইনিংয়ে কফি নেই। ইফতি অবাক হয়। কিচেনে তাকাতেই রুষাকে না দেখে হঠাৎ ইফতির কাল রাতের কথা সব মনে পড়ে যায়। ইফতি নিজের রুমের দিকে তাকাতেই দেখে রুষা বের হচ্ছে তৈরি হয়ে। ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করে, কই যাচ্ছ তুমি? বাবার কাছে, স্বাভাবিকভাবে উত্তর দেয়। কেন? গম্ভীর কণ্ঠে বলে ইফতি। সেটা নিশ্চয়ই তোমাকে বলে বোঝাতে হবে না। আমি এভাবে থাকতে পারবো না ইফতি, তাই চলে যাচ্ছি। বলে রুষার সামনে এগোতে নিলেই ইফতি রুষার হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে বেডে ছুঁড়ে ফেলে। রুষা অবাক হয়। ইফতি দাঁতে দাঁত চেপে বলে, চিন্তাও করবি না এ বাড়ি থেকে বেরোনোর। তুমি আমাকে জোর করতে পারো না ইফতি, চেঁচিয়ে বলে রুষা। আমি সব পারি। আমি তোমার হাজব্যান্ড। আমি যা বলবো তুমি তাই শুনবে, ব্যাস, ধমক দিয়ে বলে ইফতি। আমি বাধ্য নই তোমার কথা শুনতে। হ্যাঁ, এতদিন শুনতাম, তার কারণ আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো। কিন্তু কাল রাতে তার প্রমাণ পেয়েছি তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো। কাঁদতে কাঁদতে বলে রুষা। তোমার মনে হয় আমি ভালোবাসি না তোমাকে? দাঁতে দাঁত চেপে বলে ইফতি। না, বাসো না। আমাকে যেতে দাও। আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। তারপর রুহির সাথে ভালো থেকো। কোনোদিনও তা হবে না রুষা। আমি তোকে ছাড়বো না, মরে গেলেও না। আমি একবারের ভুল দুবার করব না। যদিও তুই আমাকে এক প্রকার জোর করে বিয়েটা করেছিস, তাও আমি তোকে কোনোদিন ছাড়তে চাই না। আর রইল কথা রুহির। আমি বলেছিলাম বিয়ের সময়, আমি রুহিকে ভুলতে পারিনি, পারবো না। সময় চাই আমার। তুই সেই সময় বলেছিলি তুই শুধু আমাকে বিয়ে করতে চাস, আর কিছু না। তাহলে এখন কেন কষ্ট হচ্ছে রুহিকে ভালোবাসি বলায়? যদিও রাতে রাগের মাথায় কী সব বলেছি। কারণ রুহি এই হাল নিজের জন্য মনে হয় আমি কি করব? যাই হোক, আমি যে রুহিকে ভালোবাসি সেটা কি তুমি জানতে না? রুহি আমার বউ, জানতে না? আমি কেন শুধু নিজেকে অপরাধী মানব? আমি তো কারো কাছে কিছু লুকাই নেই। তাহলে কেন ছেড়ে যাবে আমাকে? আর অপরাধী তো তুমিও। তুমি যদি জোর করে আমার লাইফে না আসতে, তো এখন আমি রুহিকে নিয়ে। চুপ হয়ে যায় ইফতি। তার ভেতরটা ফেটে যাচ্ছে। রুষা ইফতির কথায় কোনো জবাব দিতে পারছে না। মাথা নিচু করে কাঁদছে। ইফতিকে বিয়ে করে আপন করে পেয়ে জীবনের সব থেকে বড় সত্যি রুষা ভুলে গেছে যে তার স্বামী অন্য কাউকে ভালোবাসে, সে বিবাহিত। কি করে ভুলতে পারল রুষা? অবশ্যই ইফতি ভুলিয়ে দিয়েছে তাকে। সে তো ভেবেছিল ইফতি ভুলে গেছে তার প্রথম স্ত্রীকে। কিন্তু তার ভাবনা কি সত্যি ছিল? না, না, কিছুতেই সত্যি ছিল না। তা আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে রুষা। তাই রুষা আস্তে করে বলল, আজ আমি তোমার লাইফে না এলে আজ সব ভুল বুঝাবুঝি ভুলে তোমরা সুখী জীবন পার করতে পারতে, তাই না? আমি কিছু
শুনতে চাই না রুষা, জাস্ট বাড়ি যাবার নামও শুনতে চাই না, কিন্তু আমি শোনাতে চাই। রুষা, আমি তোমাদের লাইফ থেকে চলে যাব, তারপর তোমরা আগের জীবনে ফিরে যেও আর আমায় ক্ষমা করে দিও সব সময় তোমাকে জোর করে ভালোবাসার জন্য, তোমার লাইফে ইন্টারফেয়ার করার জন্য। আসি। রুষা যে রুম থেকে বেরোতে নিবে, ইফতি রুষার হাত টেনে ধরে বেডে ফেলে দেয়। বাবার বাড়ি যাওয়ার ভূত যতক্ষণ মাথা থেকে না যাবে তুমি রুম বন্দি থাকবে, দাঁতে দাঁত চেপে বলে ইফতি। ইফতি, আমি জাস্ট শাট আপ বলেই বাইরে গিয়ে দরজা লক করে কিচেনে ঢুকে ইফতি, আর রুষা উঠে দরজা ধাক্কাতে থাকে। ইফতির এখন রুষার হাতের কফি চাই, কিন্তু এখন যে তা অসম্ভব তাই ইফতি নিজেই ট্রাই করে। ইফতির খুব রাগ হচ্ছে রুষার বাবার বাড়ি চলে যেতে চাওয়ায়। ইফতি কখনোই পছন্দ না রুষার বাবার বাড়ি যাওয়াটা, সে কখনোই যেতে দিত না রুষাকে। যদিও যেত, রুষা ইফতি বাসা ফেরার আগে চলে আসতে হতো। রুষা গলা ফেটে চিল্লাচ্ছে, তাই রেগে ইফতি কফি বানানো যাবতীয় জিনিস নিচে আছড়ে মারে, যার বিকট শব্দে রুষা ভয়ে চুপ হয়ে যায় আর নিঃশব্দে কাঁদতে থাকে। রুহির ঘুম ভেঙেছে ইফতি রুষার কথোপকথনের শব্দে। রুহির অনেক দিন পর খুব ভালো ঘুম হলেও সকালটা ভালো লাগছে না, অন্যের সংসারের পরগাছা মনে হচ্ছে। যদিও এই সংসারটা তার হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের রাতেই যে তাকে সংসার ছাড়তে হয়েছে। কাল প্রথম সে স্বামীর বুকে মাথা রাখার সুযোগ পেয়েছিল, তাও ইফতি চলে গেছে মাঝরাতে, তা রুহি বেশ টের পেয়েছে, কিন্তু কষ্ট পায়নি। এটা তো হওয়ারই ছিল, কিন্তু রুহি আর এভাবে থাকবে না, সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। রুহি উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হয়। ইফতি সোফায় মাথা নিচু করে বসে আছে। রুহি ইফতির পাশে গিয়ে বসে। ইফতি বলে ওঠে, আচ্ছা রুহি, তুমি ওই দিন কেন বলনি? বিয়ের দিন রাতে যখন বাবা তোমার বাড়ি থেকে তাড়িয়ে দেয়, ওই দিন কেন বলনি যে তুমি কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িত না? কারণ তা সত্যি ছিল। হোয়াট? চেঁচিয়ে ওঠে ইফতি। হ্যাঁ ইফতি, আমি তোমাকে কখনোই ভালোবাসতাম না। আমার টাকার প্রয়োজন ছিল, তাই সম্পর্কে জড়াই তোমার সাথে। আমি ভালোবাসতাম আরিয়ানকে। রিলেশনের 2 বছর পর যখন তুমি বিয়ের কথা বলো, তখন আমি আরিয়ানকে ইগনোর করতে শুরু করি আর তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাই, কারণ তোমার লাইফে সেটেল ছিল আরিয়ানের থেকে। বিয়েও হয়ে যায় তোমার সাথে, কিন্তু তা আরিয়ান মেনে নিতে পারেনি, তাই ওইসব বাজে পিক তোমার কাছে আর তোমার বাবার কাছে পাঠায় আরিয়ান। আরিয়ানের ইচ্ছেও পূরণ হয়, আমাকে বাড়ি থেকে বের করে দাও তোমরা। তারপর আমি বুঝতে পারি আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার বাবার পাঠানো ডিভোর্স পেপারে সাইন করতে পারিনি। কাল যখন ছিনতাইকারীর হাত থেকে আমাকে বাঁচাতে আসো, তোমাকে দেখে লোভ হয়, তাই তোমাকে আমি মিথ্যে বলেছি যে ওই পিকগুলো মিথ্যে ছিল, কারণ আমি একবার তোমার বুকে মাথা রেখে ঘুমোতে চেয়েছিলাম আর একবার তোমার ভালোবাসা ফিরে পেতে চেয়েছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। আমি রুষার কাছেও ক্ষমা চেয়ে নেব। রুষার আশেপাশে যাওয়ারও চেষ্টা করো না, চলে যাও তুমি এখান থেকে। রুষা সেই কলেজ লাইফ থেকে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। আমি ভাবতাম ওর আবেগ এসব। তারপর তোমার জন্য আমি ওকে কখনো আমার লাইফে আসতে দিইনি। আমার একবার বিয়ে হয়েছে জেনেও ও মেয়ে হয়ে আমার বাবার পায়ে পড়েছে আমাকে বিয়ে করার জন্য, আর আমি ওকে নিজের দায়িত্ব ছাড়া কিছুই ভাবিনি। এই 1 বছরে ওকে স্ত্রীর মর্যাদা দেইনি, শুধু এই ভেবে যে আমি তোমাকে সন্দেহ করেছি আর তোমার পেটে এই ছিল। কতটা বোকা আমি! সে তোমার জন্য পবিত্র মেয়েটার গায়ে হাত তুলেছি আমি। তোমার জন্য আজ আমি নিকৃষ্ট পুরুষ জাতি। খুব ভালো প্রতিদান দিয়েছ তুমি আমার ভালোবাসার। বেরিয়ে যাও ওই বাড়ি থেকে। ওই দিন আমার বাবা ঠিক করেছিল আমাকে কিছু বলতে না দিয়েই তোমার মতো মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে। যদিও সেই কাজের জন্য আমি আজ মা বাবার সাথে থাকি না, কথা বলি না, কিন্তু আজ আবার প্রমাণ হলো মা বাবা কখনো ছেলে মেয়ের খারাপ চায় না। কথাগুলো বলেই ইফতি বাড়ি থেকে বেরিয়ে যায়। অপরাধ বোধ তাকে কুরে কুরে খাচ্ছে। কাকে সে ভালোবেসেছে আর কাকে সে শুধু দায়িত্ব মনে করেছিল। ইফতি সহজরে দৌড়াচ্ছে, যেমন আজ দৌড়তার ঘামের পানির সাথে নিজের করা অপরাধ ঝেড়ে ফেলে দিবে। ইফতির চোখ দিয়েও টপ টপ অশ্রু গড়িয়ে পড়ছে। ইফতির আজ মনে হচ্ছে সত্যি মেয়েজাতি ছলনাময়ী। আজ তার প্রমাণ ইফতি হারে হারে পেল। রুষা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। বাইরে রুহি ইচ্ছে মতো চিৎকার করে কাঁদছে। রুহি হয়তো প্রমাণ করেছে মেয়ে মানুষ লোভী, কিন্তু সেটা বুকে পাথর চেপে। রুহি আস্তে আস্তে উঠে ইফতির রুমে যায়। দরজা খোলার শব্দে রুষা উঠে দেখে অশ্রুসিক্ত চোখে রুহি রুষার দিকে তাকিয়ে আছে। রুষা কেন যেন চোখ মেলাতে পারে না রুহির সাথে। রুহি এক দৃষ্টে তাকিয়ে বলে ওঠে,
তোমার ঘুম হয় রুষা? অপরাধী মনে হয় না নিজেকে? কেন করলে আমার সাথে এমন? কি দোষ ছিল আমার বলতে পারো? রুষা হাত কসলাচ্ছে শুধু। শরীর কাঁপছে ভয়ে রুষার। মনে বারবার একটা প্রশ্ন উকি দিচ্ছে, তবে কি সে ধরা পড়েই গেল? ইফতি জানলে তাকে কি করবে? নিশ্চয়ই ডিভোর্স দিয়ে দিবে আর রুহিকে নিয়ে ভালো থাকবে। ভাবতে রুষা কান্না জুড়ে দেয়। ইফতি খেয়ালই করে না সে দৌড়াতে দৌড়াতে কখন মেন রোডের মাঝখানে চলে এসেছে। ইফতি আশেপাশে শাঁ শাঁ করে গাড়ি যাচ্ছে। হঠাৎ এক বড় ট্রাকের সামনে পড়ে ইফতি। কয়েক সেকেন্ডের মধ্যে ইফতির উপর দিয়ে চলে যায় ট্রাকটা। ইফতির নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে থাকে। আশেপাশের মানুষ দৌড়ে গিয়ে তাকিয়ে থাকে রক্তে মাখা ইফতি নিথর দেহের দিকে। আশেপাশের লোকজন ফিসফিস করতে থাকে, কি হলো বলো, কেন আমাকে অপবিত্র করলে, সবার কাছে মিথ্যাচার বানালে? কারণ ভালোবাসায় সব করা যায় বলে রুষা বেড সাইড থেকে গ্লাসটা নিয়ে ঠাস করে নিচে ছুঁড়ে মারে। ফলে গ্লাসটা টুকরো টুকরো হয়ে যায়। সেখান থেকে এক টুকরো হাতে নিয়ে রুষা বলে ওঠে, টাকা দিয়েছি 1 লাখ। তারপর আরিয়ান রাজি হয়েছে তার ফোন থেকে এসব নোংরা এডিট করা ছবি পাঠাতে। আর হ্যাঁ, আমিই করেছি এসব করতে হতো না যদি না তোর কথা ইফতি আমার কাছে লুকোতো, সাথে বিয়ে করছে সেটাও বলেনি, পরে জেনেছি। তারপর তোকে ইফতির লাইফ থেকে সরানোর প্ল্যান বের করেছি। অ্যান্ড আমি সাকসেসফুল। কি বলো রুহি সতীন? হ্যাঁ, তুমি একদম সাকসেসফুল। আর আজ আমি তোমার সব মিথ্যাচার সত্যি করেছি। এখন আমার যাওয়ার পালা। হ্যাঁ, অবশ্যই যাবে। তোমাকে আমি আরিয়ানের কাছে পাঠিয়ে দিব। শয়তানি হাসি দিয়ে বলে রুষা। কি তার মানে তুমি মেরেছ আরিয়ানকে? ওটা অ্যাক্সিডেন্ট ছিল না? অবাক হয়ে বলে রুহি। একদমই না, ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। বেচারাকে আমারই মারতে হয়েছে, টাকার লোভে তোর ক্ষতিও করলেও। যখন তোকে বাড়ি থেকে বের করে দেই ইফতির বাবা, তখন তোর উপর মায়া উতলে উঠে বেচারা আরিয়ানের, আর সেই সব বলে দিতে চায় ইফতিকে। তাই বাধ্য হয়ে ইফতির কাছে যাওয়ার পথেই আরিয়ানকে শেষ করে দিই। আর আজ তোমাকে মেরে তোমাকে ও আরিয়ানের কাছে পাঠিয়ে দেব বলে রুষা হাসতে থাকে। সব শুনে ঘামতে থাকে রুহি বুঝতে পারছে তার এখানে থাকা বিপদ। রুষা মেন্টালি সিক না হলে কি করে মানুষ খুনের মতো জঘন্য কাজ করতে পারে? রুহি আস্তে আস্তে পিছাচ্ছে ভয়ে। রুষা রুহির পেছানো দেখে বলে ওঠে, পিছিয়ে লাভ নেই রুহি, তুমি এখানে এসে অনেক বড় ভুল করেছ। আমার জীবন যেটা আমি সাজিয়েছিলাম তুমি সব তালগোল পাকিয়ে দিয়েছ। তোমাকে মরতেই হবে বলেই হাতে থাকা কাচের টুকরো চালাতে চেষ্টা করে রুহির উপর। প্লিজ রুষা, আমি প্রমিস করছি আমি চলে যাব তোমার জীবন থেকে দূরে। আমাকে যেতে দাও প্লিজ। চুপ করো। রুষা এলোপাথারি কাচের টুকরো চালায় রুহির উপর। রুহির হাত থেকে গড় গড় রক্ত পড়ছে। রুহি চিৎকার করে হাত পা দিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু রুষা হাতেই পোষ মারে। রুহি আর কিছু করতে পারে না। নিচে বসে পড়ে আকুতি মিনতি করতে লাগে রুষার কাছে। প্লিজ রুষা, কী করছো তুমি? আমাকে যেতে দাও প্লিজ, আমার কষ্ট হচ্ছে। রুহি করুণের থেকে করুণ সুরে বলে। রুষা রুহির কথায় পাত্তা না দিয়ে হনহন করে বাইরে যায় আর ফল কাটার চাকুটা নিয়ে আসে। এসে দেখে রুহি হাতে ধরে বসে কাঁদছে। রক্ত মাখামাখি হয়ে গেছে শরীর। কিন্তু এসব দেখেও রুষা পিছপা হয়নি। সে চাকু হাতে রুহির দিকে এগোয়, যা দেখে রুহি ভয়ে জ্ঞান হারায়। আর রুষা রুহির অজ্ঞান শরীরটা চাকু দিয়ে ক্ষতবিক্ষত করে দেয়। তারপর হাত দিয়ে দেখে রুহির শ্বাস চলছে নাকি। তারপর রুষা শয়তানি হাসি দিয়ে বলতে থাকে, মরে গেছে। বলেই রুষা উঠে দাঁড়ায় আর তাকিয়ে থাকে রুহির দিকে অবাক চোখে। রুষার চোখে মুখে কোনো অপরাধ বোধ নেই, আছে শুধু ঘৃণা, হিংসা রুহির জন্য। রুষার চিন্তামতে রুহির জন্যই তাকে খুনি হতে হয়েছে। রুষা একটা বড় শ্বাস নিয়ে গিয়ে বেরিয়ে বসে। এমন সময় রুষার ফোনটা বেজে উঠে দেখে ইফতির বাবা ফোন দিয়েছে। রুষা কাঁপা কাঁপা হাতে ফোন পিক করে। হ্যালো রুষা মা, ইফতি কই? বাবা, আপনি এভাবে কথা বলছেন কেন? আগে বলো ইফতি কই? মনে হয় অফিসে গেছে। মনে হয় কেন, তুমি জানো না? আসলে কিছু হয়েছে কি বাবা? হ্যাঁ, আমাকে পিয়াস ফোন করে বলছে ইফতি নাকি অ্যাক্সিডেন্ট করেছি, রাস্তার মানুষ নাকি হসপিটালে নিয়ে গেছে। কি কি বলছেন বাবা? হ্যাঁ, আমি পিয়াসের বলা হসপিটালে যাচ্ছি, তুমিও এসো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। রুষা আর কিছু না ভেবেই দৌড়ে বেরিয়ে যায়। বাড়ি ফেলে রুহির মৃতদেহ সেখানেই পড়ে থাকে। সারা ঘর রুহির রক্তে টইটম্বুর।
যে কেউ দেখলে জ্ঞান হারাবে, কিন্তু দেখার মানুষটাই নেই। রুষা হসপিটালে গিয়ে দেখে সাদা কাপড়ে ঢাকা একটা লাশ ধরে ইফতির বাবা মা বোন চিৎকার করে কাঁদছে। রুষা আর কিছু না ভেবেই সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা চাদরটা উঠে লাশটা দেখে অজ্ঞান হয়ে পড়ে। লাশটা আর কেউ না, ইফতির। মুখটা ভালো থাকলেও পুরো বডি থেতলে গেছে ইফতির। ডক্টর বডি দেখে বলছে স্পট ডেড। ইফতির বোন যখন রুষাকে ধরতে যাবে তখনই একদল পুলিশ আসে। ইফতির বোনকে পুলিশ জিজ্ঞেস করে, আপনাদের এখানে রুষাকে? কিন্তু কেন? উনি মিসেস রুহির খুন করেছেন। হোয়াট? কথাটা শুনে ইফতির বোন রুষার দিকে তাকায়। রুষার শরীরে রক্ত শুকিয়ে আছে, হাতে পায়ে জামায় সব জায়গায় রক্ত লেগে আছে। যা দেখে ইফতির বোনের পুলিশের কথা বিশ্বাস হয়ে যায় আর বলে, নিচে যে পড়ে আছে সেই রুষা। কিন্তু আপনারা জানলেন কি করে রুহিকে রুষা খুন করেছে? আপনাদের বাড়ির দারোয়ান ওনাকে রক্তাক্ত বেরোতে দেখে, বাড়ির ভেতরে যায় আর বেডরুমে রুহির বডি পায়। সেই পুলিশে খবর দিয়েছে আর রুষার নাম বলেছে। সব শুনে ইফতির বাবা স্ট্রোক করে। পুলিশ রুষাকে নিয়ে যায়। প্রায় একদিন পর ইফতির ফ্যামিলি ইফতির দাফন কাজ সম্পন্ন করে। এর 2 মাস পরে ইফতির বাবাও মারা যায়। ইফতির ফ্যামিলি পুরোপুরি ভেঙে পড়ে। ইফতির মা বোনেরও খারাপ অবস্থা। রুষা এখন জেলে পাগল, মানসিক ভারসাম্য হারিয়েছে রুষা। শুধু পরনের কাপড় কামড়ে খায়, নিজের শরীর নিজেই খুঁড়তে খুঁড়তে রক্তাক্ত করে ফেলে। খায় না খাবার, শুধু এক কোণায় পড়ে থাকে। রুষাকে চেনার অবস্থা নেই কারোরই এই 2 মাসে। রুষার ফ্যামিলির কেউ রুষাকে দেখতেও যায়নি পর্যন্ত। সব শুনে তারা মানতে পারে না রুষা তাদের মেয়ে। তারা ভাবে রুষা মরে গেছে। পাপ করে আর যাই হোক, জীবন সাজানো যায় না। কারণ যেই পাপ করে তুমি এত কষ্ট করে জীবন সাজাবে, সেই জীবনই একদিন তোমাকে শাস্তি দিতে উঠে পড়ে লাগবে। তুমি হাজার চেয়েও সেই শাস্তি থেকে মুক্তি পাবে না। রুষাও শাস্তি থেকে মুক্তি পায়নি।